2018 নিউজিল্যান্ড যুব বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। আসন্ন সিরিজে মুস্তাফিজের অভাব পূরণের দায়িত্ব নিতে হবে দলের অন্য পেসারদের। বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন ও স্পিনার আরাফাত সানি। জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী পরিবার। জাতীয় দলের ব্যর্থতার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ বাফুফের। প্লে অফের অ্যাওয়ে ম্যাচে হারলেও নভেম্বরে এএফসি সলিডারিটি কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। অনূর্ধ্ব-16 নারী দলের গোলরক্ষক তসলিমার বাবাকে লাঞ্ছনার ঘটনায় থানায় মামলা, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত। এবং সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর। কাজ করবেন বার্সেলোনার শুভেচ্ছা দূত হিসেবে। মাঠের খেলা আর মাঠের বাইরের খেলার উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এসএম ইকবাল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। 2018 নিউজিল্যান্ডের যুব বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। এদিকে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে টিম বাংলাদেশ মিস করবে মুস্তাফিজকে। তাই সাবেক এই অধিনায়কের মত, অন্য পেসাররা দায়িত্ব নিয়ে খেলবেন। তাছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে তাসকিন আহমেদ ফিরলে দলের পেস অ্যাটাক আরও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস সাবেক এই অধিনায়কের। সবশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তদের পারফরম্যান্স নজর কেড়েছে দেশের ক্রিকেট প্রেমীদের। বয়সভিত্তিক ক্রিকেটকে আরো এগিয়ে নিতে মাঝে মাঝেই দেশীয় কোচ আর বিসিবি কর্তাদের সাথে বৈঠকে বসতে হয় গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনকে। 2018 সালে নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা করছে বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটি। 3-4টা ছেলে হয়তো আগের ছেলে পাবো আমরা, যাদের বয়সটা এখনো কভার করবে 19-এ, বাদ বাকি সবাই নতুন হবে। আমরা যদি এখন রেসিপিক্যাল ট্যুরগুলোকে ঠিক করতে পারি, সেদেরকে প্রপারলি ম্যাচ খেলা শুরু করে দিতে পারি, এবং আমার মনে হয় আগামী বেশি তো সময় নাই, 1.5 বছরের মতো সময় আছে এখন, ওর মধ্যে আমার মনে হয় ছেলে টিমটা প্রিপেয়ার্ড হয়ে যাবে ইনশাল্লাহ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে আফগানিস্তান সিরিজ টিম বাংলাদেশের জন্য প্রস্তুতির বড় এক মঞ্চ। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ এমনটাই মনে করেন। তবে মুস্তাফিজের অভাব কিছুটা হলেও টের পাবে মাশরাফি বাহিনী। তাই সাবেক এই অধিনায়ক মনে করেন মাশরাফি, রুবেল আলামিনের পাশাপাশি এবার পারফর্ম করতে হবে অন্যদেরও। মুস্তাফিজকে তো ডেফিনেটলি আমরা মিস করবো, এটা তো কোনো ডাউটই নেই। ও ইজ এ ডিফারেন্ট টাইপ অফ বোলার, বাট এটা মানতে হবে যে মুস্তাফিজ ছাড়াও এর আগে বাংলাদেশ ক্রিকেট খেলেছে। মাশরাফি সবসময় লিড করে সামনে থেকে। তাসকিন, রুবেল দুজনেই আমি মনে করি যে এনি ডে এরা দুজন যে কোনো দিন ম্যাচ উইনার হতে পারে, দুজনের মধ্যেই আছে। প্লাস তারপরে সাপোর্টিং বোলার হিসেবে যারা ক্যাম্পে ছিল, আমার মনে হয় শফিউল ওয়াজ বোলিং আউটস্ট্যান্ডিং, আলামিন আছে, ইজ এ ভেরি গুড উইকেট টেকার, আমার সবসময় মনে হয়। আবাহনী লিমিটেডের কোচ হিসেবে এবার কাছ থেকে দেখেছেন পেসার তাসকিন আহমেদকে। বাউন্সারে কিছুটা সমস্যা থাকলেও তা পুরোপুরি শুধরে নিয়েছেন। তাই ব্রিসবেনে বায়োমেকানিক্যাল টেস্টে উত্তীর্ণ হয়েই তাসকিন আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলেই বিশ্বাস করেন খালেদ মাহমুদ। ফাস্ট বলার যখন বল জোরে করতে যাবে, বাউন্সার করতে যাবে, একটু তো ওরকম হবে, বাট আই ফিল যে তাসকিন ওয়াজ নাথিং ওয়াজ দেয়ার। আমরা এখনো বিশ্বাস করি না যে তাসকিনের কোনো আমি দারুণ একটা অ্যাকশনে, বা তারপরে যে জায়গায় একটা কাজ ছিল তাসকিনের, যেহেতু হাতটা একটু সাইড থেকে আসতো, ওইটাকে হয়তো ঠিক করা হয়েছে। সুতরাং আমার তাসকিন উইল বি পারফেক্টলি অলরাইট। তাসকিন ফিরলে টিম বাংলাদেশ পেসারটাকে আরো শক্তিশালী হবে বলেই মনে করেন তিনি। এগুলো কারণে আসলে কাজ ছিল। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ফেভারিটদের মতোই খেলবে স্বাগতিক বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ আফগানিস্তান পিছিয়ে থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। সুযোগ পেলে এই সিরিজে ব্যাটিং দক্ষতা প্রদর্শনের রঙিন পোশাকে নিজের অবস্থান আরও শক্ত করার প্রত্যয় ইমরুলের। সেই সাথে ওপেনিংয়ে ব্যাটিং করতে পছন্দ করেন বলেও জানান ইমরুল। 2014 সালে এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমক দেয় আফগানিস্তান। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সাফল্যের চমক ছিল ধারাবাহিকভাবে। গেল ওয়ার্ল্ড টি20তে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা পেয়েছিল এই আফগানদের কাছ থেকে।
টেস্ট স্ট্যাটাস না থাকলেও দল হিসেবে যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের জন্য তারা আতঙ্ক। তারপরেও পচা শামুকে পা কাটার কোনো ডর ভয় নেই বাংলাদেশের ব্যাটসম্যান ইমরুলের। অল আউট ক্রিকেটে রাখছেন অগ্নিদৃষ্টি। 5-7 বছর আগে আমরা যখন সাউথ আফ্রিকা বা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে খেলতাম, তখন তারা আমাদের সাথে এই অ্যাটিটিউডটাই করতো যে তাদের মানে কোনো পাত্তাই দিত না, ড্যাম কেয়ার। সো ওরা চেষ্টা করতো যে ওরা আমাদেরকে কোনোভাবে চান্স দিবে না। তো এটা আসলে একটা ক্রিকেটের স্ট্যান্ডার্ড। আমি মনে করি যে যারা বড় স্ট্রং টিম হয়ে যায় তারা ওইভাবে এই ছোট লেভেলের টিমগুলোকে দেখে। তো আমার মনে হয় যদি আমাদের ওই টাইম এসেছে, এখন ওই সময় এসেছে যে আমরা ওইভাবে তাদের সাথে আমরা খেলা এবং ওইভাবে তাদেরকে ট্রিট করা। টেস্টে নিয়মিত তামিম ইকবালের সাথে ইমরুল নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন, কিন্তু সেই তুলনায় রঙিন পোশাকের ক্রিকেটে নিয়মিত নন মেহেরপুরের এই ব্যাটসম্যান। তবে শেষ দুটি ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ওয়ানডে দলের দরজা খোলার চাবি পেয়েও অনিশ্চয়তার মেঘ ইমরুলের ক্রিকেট আকাশে। এই সিরিজের জন্য আবার আমাকে নতুন করে প্রুভ করতে হবে। আমি জানি আমি কোনটা করতে পারি, কোনটা পারি না। সো এটা নিয়ে আমি আসলে টেন্স না, যে কে কি বলছে না বলছে এটা নিয়ে আমি আসলে মাথা। 2008 সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর ইমরুলের নামের পাশে ম্যাচ সংখ্যা 58। গেল 8 বছরে পোক্ত হয়নি রঙিন ক্রিকেটে নিজের জায়গা। এবার সংকল্প তাই এমনটাই। আমি বিশ্বাস করি না যে আমি টেস্ট ক্রিকেটার। আমি এজ এ ক্রিকেটার হিসেবে আমি মনে করি আমি সব ফরম্যাটে ক্রিকেট খেলতে পারি এবং পারছি। এটা আমি আসলে আর নতুন করে প্রুভের কিছু নাই। আমি ইন্টারন্যাশনালে ওয়ানডেতেও সাকসেস হয়েছি, টি20তে দেখছেন যে বিপিএলেও আমি ভালো খেলেছি। আমি মনে করি যে আমি এখনো সব ফরম্যাটের জন্য প্রস্তুত এবং আমি খেলতে পারবো। তামিম, সৌম্য, এনামুল দলে আছেন আফগান সিরিজে ওয়ানডে পুলে। চূড়ান্ত দলে সুযোগ পাওয়াটা তাই চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইমরুলকে। চেষ্টা করবো ওভারঅল আমাদের প্রত্যেকটা দিনকে আমাদের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের পেস বোলিং সেন্সেশন তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টার গবেষণাগারে বাংলাদেশ সময় সকাল 6:30টায় তাসকিন আহমেদের পরীক্ষা নেওয়া হয় বলে জানিয়েছেন তার পরিবার। এর পরপরই পরীক্ষা দেন টাইগার স্পিনার আরাফাত সানি। অস্ট্রেলিয়ায় তাসকিন সানির পরীক্ষার সময় তাদের পাশে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। পরীক্ষা শেষে আগামী 11 সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। আর ফলাফলের জন্য তাসকিন সানিকে অপেক্ষা করতে হবে পরবর্তী 2 থেকে 3 সপ্তাহ। এদিকে বোলিং অ্যাকশন শুধরানোর পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে ল্যাবে পরীক্ষাটি হয় বাংলাদেশ সময় সকাল 6:30টায়। ব্রিসবেনের ল্যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে পরিবারের সাথে কথা বলে দোয়া চান তাসকিন আহমেদ। পরীক্ষায় তাসকিনের শুধরানোর ব্যাপারে আশাবাদী তার বাবা মা। গেল বিশ্বকাপে বোলিং অ্যাকশনে প্রশ্ন ওঠায় নিষিদ্ধ হন তাসকিন আহমেদ। সেবার তাৎক্ষণিকভাবে ভারতের চেন্নাইয়ের শ্রীরাম বিশ্ববিদ্যালয় গবেষণাগারে বায়োমেকানিক্যাল পরীক্ষা দেন এই স্পিড স্টার। তবে সেই পরীক্ষায় উতরাতে পারেননি তাসকিন। মূলত বাউন্সারে সমস্যা ধরা পড়ে তার। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি। দেশে ফিরে বোলিং কোচ মাহবুব হোসেন জ্যাকির তত্ত্বাবধানে গেল 5 থেকে 6 মাস বোলিং অ্যাকশন শুধরানোর কাজ করছেন এই তারকা পেসার। উন্নতিটা বেশ চোখে পড়ে। তাই গেল 5 সেপ্টেম্বর বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ায় যান তাসকিন। ব্রিসবেনে পরীক্ষা দেওয়ার আগে বাবা মায়ের সাথে কথা বলেন তিনি। তাসকিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী তার বাবা। 9:30টার দিকে ও আবার রিং করলো যে বাবা পরীক্ষা দিয়ে বের হলাম। আশাবাদী তো ইনশাল্লাহ সবাই আশাবাদী। দেশবাসীর কাছে দোয়া চাই যে আমার ছেলে যাতে মুশকিল থেকে আসান হোক। মায়ের কাছে দোয়া চেয়েছেন এই গতি তারকা। আশা প্রকাশ করেছেন ইতিবাচক ফলাফলের ব্যাপারে। সকালে যখন পরীক্ষা দিতে গেল দোয়া চেয়ে গেল, নিল ফোনে। তারপরে আবার 9:30টার দিকে ফোন দিল, তখন আবার বলল যে, আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বাবু পরীক্ষা, বলে যে হ্যাঁ ভালোই হয়েছে পরীক্ষা। আমি ওর বাবা, তারপর ছোট বোন সবাই রোজা রাখছে ওর জন্য। তাসকিন পরীক্ষায় উতরাবে এই প্রত্যাশা শুধু তার পরিবারের নয়, পুরো বাংলাদেশের। 11 সেপ্টেম্বর দেশে ফিরবেন বাংলাদেশের উদীয়মান এই বোলার। তবে পরীক্ষার ফল পেতে সময় লাগবে আরো 2 থেকে 3 সপ্তাহ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডে অধিনায়ক ইয়ান মর্গান সহ যারা বাংলাদেশ সফরে আসার ব্যাপারে এখনো সংশয় আছেন তাদের শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরে না আসলে এই সময়ের মধ্যে বোর্ডকে তাদের সিদ্ধান্ত জানানোর কথা বলেছে ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক, মঈন আলী ও জনি বেয়ারস্ট্র বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিত করেছেন।
তবে ওয়ানডে অধিনায়ক সহ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ সফরের ব্যাপারে দ্বিধা প্রকাশ করেন। তাদের বাংলাদেশ সফরে আসবে কি আসবে না শনিবারের মধ্যে জানাতে বলেছেন এন্ড্রু স্টাউস। সেই সাথে তিনি সতর্ক করে বলেন, কেউ জায়গা ছেড়ে দিলে ফেরার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সফরে সবাই একসঙ্গে আসবে। এর আগে 25 আগস্ট বাংলাদেশ সফরে আসার ব্যাপারটি নিশ্চিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 30 সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে ইংলিশদের। সফরে 3টি টেস্ট, 3টি ওয়ানডে ও 2টি টি-20 ম্যাচ খেলার কথা রয়েছে। এবার জানাবো অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা টি-20 সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20তে শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। টি-20 ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়ে প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়েছে অস্ট্রেলিয়া। তাই এই ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে সফরকারীরা। এছাড়াও ওপেনিংয়ে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংস বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে অজিদের। পাশাপাশি দলের বাকি সদস্যরাও বদ্ধপরিকর স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করতে। অন্যদিকে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ধবল ধোলাই করলেও ওয়ানডেতে নিজেদের মেলে ধরতে পারেনি অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল। একই ধারাবাহিকতা ছিল সিরিজের প্রথম টি-20তেও। তাই শেষ ম্যাচে জয় পেতে ঘুরে দাঁড়াতে মরিয়া গ্রাহাম ফোর্ডের দল। এদিকে সিরিজের একমাত্র টি-20তে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। স্বাগতিকদের দেয়া 136 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 31 বল হাতে রেখে 9 উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা। ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমে ব্যাট করতে নেমে ওয়াহাব রিয়াজের নিয়ন্ত্রিত বোলিংয়ে 7 উইকেটে 135 রান সংগ্রহ করে ইংল্যান্ড। শুরুটা ভালোই করে ছিল ইংলিশরা। উদ্বোধনী জুটিতে তারা সংগ্রহ করে 56 রান। জেসন রয় 21 রান করে ইমাদ ওয়াসিমের বলে আউট হওয়ার পর আর কেউই উইকেটে স্থায়ী হতে পারেনি। অ্যালেক্স হেল করেন সর্বোচ্চ 37 রানের ইনিংস। ওয়াহাব রিয়াজ 4 ওভারের 18 রান নেন 3 উইকেট। ইমাদ ওয়াসিম এবং হাসান আলী নেন 2টি করে উইকেট। 136 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। শারজিল খান এবং খালিদ লতিফের দুর্দান্ত ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে সফরকারীরা সংগ্রহ পায় 107 রানের। শারজিল খান 36 বলে করেন 59 রান আর খালিদ লতিফ করেন অপরাজিত 59 রান। টেস্ট সিরিজে 2-2 এর সমতা থাকার পর 5-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় ইংলিশরা। এবার জানাবো দেশের ফুটবলের খবর। মাঠের পারফরমেন্সে জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বাফুফের সহসভাপতি বাদল রায়। পাশাপাশি দলের বিভিন্ন দায়িত্বে থাকা বিদেশি কোচিং স্টাফদেরও সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ারে ভুটানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হারলেও আগামী নভেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি সলিডারিটি কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। কেউই কার্যকর না, আমরা কেউ সফল না, পরিষ্কার কথা। যেখানে কোনো সিস্টেম থাকবে না, যেখানে কোনো পলিসি থাকবে না, সেখানে কেউ কার্যকরী হতে পারে না, কাজ করতে চাইলেও পারবে না। এভাবেই গণমাধ্যমের সামনে নিজের ক্ষোভ ঝাড়লেন বাফুফের সহ সভাপতি বাদল রায়। কাজী সালাউদ্দিন, সালাম মুর্শিদি এবং তিনি নিজে নিজেদের খেলোয়াড়ি জীবনে তারা ছিলেন বাংলাদেশের দেশ সেরা স্ট্রাইকার। সেই তারাই যখন দেশের ফুটবলের অভিভাবক সংস্থার নিয়ন্ত্রক, ঠিক তখনই স্ট্রাইকার খরায় ভুগছে দেশের ফুটবল। নির্বাচিত হবার পর থেকে সবাই শুধু নিজের চেয়ার সামলাতে কাজ করেন, ফুটবলের উন্নয়নের জন্য নয়। তাই আক্ষেপ জড়িত কণ্ঠে এমন উক্তির পাশাপাশি বাফুফের এই কর্মকর্তা এক হাত নিলেন জাতীয় দলের কোচিং স্টাফদেরও। সব ভোকাস কথাবার্তা। সেন্টফিট কি করবে এখানে? সেন্টফিট তার চাকরি ঠিক করার জন্য এসেই তো বলছে এখানে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে। এখন কোথায় ট্যালেন্ট প্লেয়ার? এসেই একটা টিমের অমুকরে বাদ দিল, নতুন সিস্টেম করলো। সিস্টেমটা তো আমাদের সাথে অ্যাডজাস্ট হইতে হবে। কোন কোচ যদি 7 দিন 8 দিন 10 দিনে অ্যাডজাস্ট করতে পারতো, উনি তো আসার পরে 4-5 বার আসা যাওয়া করছেন দেশে বিদেশে। তার আন্তরিকতা কোথায়? টেকনিক্যাল ডাইরেক্টর নাম দিয়ে আনা হয়েছে, আমরা এটুকু জানি। সে সারাক্ষণ অফিস নিয়ে কথা বলছে। আমি বুঝছি না যে আসলে কি হচ্ছে। এত সব দুঃসংবাদেরও মাঝে একটা সুসংবাদও আছে। এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফ 2 এর অ্যাওয়ে ম্যাচে ভুটানের বিপক্ষে হারলেও এএফসি সলিডারিটি কাপে অংশ নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। এবছরের নভেম্বরের 2 তারিখে মালয়েশিয়ায় এ আসর শুরু হয়ে গড়াবে 15 তারিখ পর্যন্ত।
টুর্নামেন্টের সম্ভাব্য সূচিতে বাংলাদেশের অবস্থান হতে পারে এ গ্রুপে, যেখানে লাল সবুজের দলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেপাল, পাকিস্তান ও ব্রুনাই। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। টুর্নামেন্টের সাথে খারাপ করলে অর্থাৎ আমাদেরকে তখন এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিম্ন স্তরের জাতীয় ফুটবল দলগুলোর জন্য যে এএফসি সলিডারিটি কাপ প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, সেই সলিডারিটি কাপে খেলতে হবে, যেখানে 8টি অথবা 9টি জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে দুটো গ্রুপে। এশিয়ান ফুটবলের র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দ্বিতীয় স্তরের দেশগুলোকে নিয়েই প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি। আমাদের গ্রুপে 5টি দল থাকবে এবং অপর গ্রুপে থাকবে 4টি দল। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। চরম অব্যবস্থাপনায় শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা। পুরুষ এককে অমল ও নারী এককে আফরানা চ্যাম্পিয়ন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সম্প্রতি সমাপ্ত এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে গ্রুপ সেরা দলের কলসিন্দুর গ্রামের খেলোয়াড়রা স্কুলের পক্ষে খেলতে রাজি না হয় গোলরক্ষক তাসলিমার বাবাকে মারধর করেছে প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। স্কুলের পক্ষে খেলা না খেলাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এমনকি জাতীয় দলের 9 সদস্যকে স্কুল থেকে বের করে দেওয়ারও হুমকি দিয়েছেন ওই শিক্ষক। বিকেলে শিক্ষক জাবেদ আলীকে আসামি করে ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন তসলিমার বাবা সবুজ মিয়া। বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ, ক্যামেরায় ছিলেন সাইমা কন্দ। বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী নারী দলের গোলকিপার তাসলিমার বাবা সবুজ মিয়াকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্কুলের পক্ষে খেলা না খেলা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে ধোবাউড়ার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জবেদ আলী গত বুধবার রাতে তাকে জনসমক্ষে মারধর করেছেন বলে অভিযোগ তসলিমার বাবার। এই কলসিন্দুর স্কুলের নাম যেন মুখে না আসে, যদি আসে তো জুতা দিয়ে দাঁত পালাই দিন, এটা জবেদ মাস্টার বলছে। ওটা নিয়ে রাত্রে আমার এসে মারছে। ফুটবলার ও তাদের অভিভাবকরা জানান 17 তারিখ ঢাকায় সংবর্ধনা এবং সাব গেমসের ক্যাম্পে অংশগ্রহণের কারণে কুমিল্লায় স্কুলের পক্ষে খেলতে যেতে না চাওয়ায় স্কুলের শিক্ষার্থী অনূর্ধ্ব 16 দলের 9 নারী সদস্যকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমরা ইন্টার স্কুল যদি তোমরা না খেলো তাহলে মানে স্কুলদেরকে নাকি আমাদেরকে বাইর করে দিবে, তারা পরীক্ষা দিতে দিবে না। আমরা বলছে যে আপনারা মেয়েদেরকে আজকে থেকে আপনারা কিন্তু সইসাকর করিয়া নিয়ে যান। এদিকে বিদ্যালয়ের অধ্যক্ষ জানান শিক্ষকদের কথা না শোনায় তাদেরকে এমন কথা বলা হয়েছিল। আমরা তো একটা আশা করতে পারি এবং জেনুইন ছাত্রী, এটা ভুয়া ছাত্রী না। তাহলে যেহেতু আমরা আশা করতে পারতাছি না, তাহলে আমাদের এই ছাত্রীদের দরকারটা কি, এইভাবে কথাটা হয়েছে। এদিকে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযুক্ত শরীরচর্চা শিক্ষক জবেদ আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাকে যে মারধর করেছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, জাস্ট ওই পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ পেলে আমরা আইনগত স্টেপ নেব। ঘটনার পর থেকেই শরীরচর্চা শিক্ষক জবেদ আলী পলাতক রয়েছে। ধোবাউড়ার কলসিন্দুর থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। অনূর্ধ্ব 16 নারী ফুটবল দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার সহ রুনা আক্তার ও জোৎস্নাকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। ঘরের মাঠে এফসি অনূর্ধ্ব 16 ফুটবলের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হোসেনের সভাপতিত্বে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক তাদের ক্রেস্ট, নগদ অর্থ এবং প্রতি মাসে লেখাপড়ার খরচ হিসেবে 5,000 করে টাকা দেওয়ার ঘোষণা দেন। এদিকে আগামীতে দলকে আরো গতিশীল করা সহ বিভিন্ন আন্তর্জাতিক খেলায় বিজয়ী হয়ে দেশের মান সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেন ফুটবলাররা। এবার জানাবো আবারও স্বাগত খেলার সময়। জানাবো টেনিসের খবর। চরম অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা। 6 দিনব্যাপী এই প্রতিযোগিতায় 13টি ক্যাটাগরিতে অংশ নেয় প্রায় 200 জন প্রতিযোগী, যেখানে দীপুলালকে 6-2 গেমে হারিয়ে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে অমল রায়, আর নারী এককের শিরোপা গেছে আফরানা ইসলাম প্রীতির ঘরে। তবে সবকিছু ছাপিয়ে টুর্নামেন্ট নিয়ে আয়োজকদের উদাসীনতায় হতাশ টেনিস খেলোয়াড়রা। আমার ডাবলস ফাইনাল হবে সকাল 7টায়। আমি আসার পরে এখানে এসে দেখি কোনো রেফারি নাই,
কোনো টুর্নামেন্ট ডাইরেক্টর কোনো কেউ নেই এখানে। মধ্যে একটু বৃষ্টির জন্য আমাদের শিডিউলে একটু ওলটপালট হয়ে গেছে, এটাকে আমরা সমন্বয় করছি। 1 নম্বর কোর্টে চলছে উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আর 2 নম্বর কোর্টে মহিলা এককের ফাইনাল হলেও নেই কোনো বল বয়, লাইন চেঞ্জ কিংবা স্কোর কার্ড। অথচ স্পন্সর ছাড়াই এবারের বাজেটে টেনিস ফেডারেশনকে দেয়া হয়েছিল 34 কোটি 18 লক্ষ টাকা। অনিয়ম সম্পর্কে জানতে চাইলে সাধারণ সম্পাদকের কণ্ঠে সেই পুরনো সুর। ক্রীড়া প্রতিভা অন্বেষণের জন্য এই টেনিস ফেডারেশনকে 34 কোটি 18 লক্ষ টাকা দিয়েছে। আমার জানা মতো বলবই আছে, এবং আমরা তো আপনার যেরকম ভাবে একটা টুর্নামেন্ট করার কথা সবগুলো সাপোর্ট দিয়ে আমরা টুর্নামেন্টের আয়োজন করি। নামে উন্মুক্ত হলেও দেশসেরা খেলোয়াড়রাই অংশ নিয়েছিলেন এবারের আসরে। খানিকটা স্বীকৃতি আর পেশাদারিত্বের আশায় খেলোয়াড়রা যখন মাথার ঘাম পায়ে ফেলে খেটে যাচ্ছেন, তখন ফেডারেশনের এমন অপেশাদারিত্বে ক্ষুব্ধ তারা। মেন সমস্যা হলো যে বল নিজে পিক করে খেলতে হয়, এটা তো সব থেকে বড় সমস্যা, নিজে গেম লাগানো। আম্পায়ার তো টোটালি আমরা পাই নাই, ফাইনালে উঠে আম্পায়ার নিয়েছি, তাও অনেক জোর জবরদস্তি করে। এই টেনিস কোর্ট কোনো মতেই না ঠিক না যে টুর্নামেন্টের জন্য। তবে এত সব নিরাশার মধ্যেও আশার আলো দেখালেন জাতীয় সংসদের স্থায়ী কমিটির ক্রীড়া বিষয়ক সভাপতি জাহিদ হাসান রাসেল। বললেন, টেনিসের উন্নয়নে সব সময় পাশে থাকবে সরকার। আন্তর্জাতিক পর্যায়ে অবশ্যই আমাদের খেলোয়াড়দের মান বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তৃণমূল পর্যায়ে যে খেলোয়াড় বাছাই প্রজেক্ট যেটা আছে, সেটা টেনিস ফেডারেশনকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। এবছর নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার 30তম আসর, যেখানে অংশ নেবে 25টি দেশের প্রায় 200 জন প্রতিযোগী। তাই ক্রিকেট ফুটবলের জোয়ারে না ভেসে স্রোতের বিপরীতে যারা টেনিসের দিকে ঝুঁকছেন, তাদের উৎসাহিত করার জন্য হলেও আয়োজকদের উচিত আরো পেশাদারী হওয়া, এমনটাই মত ক্রীড়া সংশ্লিষ্টদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ভলিবল প্রতিযোগিতা 2018 জোনাল বাছাই পর্বে অংশ নিতে রোববার রাতে কিরগিজস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের। সেই লক্ষ্যে শেষ সময় নিজেদের প্রস্তুত করতে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ব্যস্ত সময় পার করছেন ভলিবল খেলোয়াড়রা। সেই 2009 সাল বিশ্বকাপ ভলিবলের জোনাল বাছাই পর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের বাছাই পর্বের অভিজ্ঞতা বলতে এই সম্বল আছে দেশের ভলিবল খেলোয়াড়দের। সেবার প্রথম পর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় পর্বে উঠেছিল তারা। ভলিবল বিশ্বকাপে বাংলাদেশে বলার মতো কিছু থাকলে এটুকুই, 2010 এসএ গেমসের পর ভেঙে যায় বাংলাদেশ জাতীয় দল। বেশ খানিকটা সময় পর 2014 সালে আবার নিয়মিত শুরু হয় জাতীয় দল। গেল এসএ গেমসে পাকিস্তানের কাছে হেরে 5ম স্থান থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। এবার ডাক পেয়েছেন বিশ্বকাপের জোনাল বাছাই পর্বে। নিজেদের প্রমাণ করতে তৈরি হচ্ছেন খেলোয়াড়রা। গেল 8 আগস্ট থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ ক্যাম্প। দীর্ঘদিন জাতীয় দলের খেলা না থাকায় এত বড় মঞ্চে প্রতিযোগিতা করার আগে প্রস্তুতির সময়টা স্বল্প হয়েছে বলে মনে করছেন খেলোয়াড়রা। অল্প সময় প্রিপারেশন নেওয়া আসলে খুব কঠিন ব্যাপার, তারপরও চেষ্টা করছি যে আমরা ভালো প্রিপারেশন নেওয়ার। যেটুকু টাইম পাইছি আমরা পুরোটা টাইমে আমরা 100% প্র্যাকটিস করার চেষ্টা করছি। মেহেদী স্যার আছেন, উনি যথেষ্ট চেষ্টা করতেছেন টিমটাকে এই স্বল্প সময়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটা ভালো রেজাল্ট যাতে আমরা পাই। জাতীয় দলের আরেক খেলোয়াড় হুমায়ুন কবির খেলে এসেছেন এসএ গেমসে। সেনাবাহিনীতে চাকুরির পাশাপাশি খেলছেন ভলিবল। নিজ বাহিনীর টুর্নামেন্টে অংশ নেয় নিজের ফিটনেস নিয়ে সন্তুষ্ট এই খেলোয়াড়, তবে ঘাটতি দেখছেন নিজেদের বোঝাপড়ায়। ফিটনেসের ব্যাপারে পুরোটাই ঠিক আছে, সমস্যা নেই, তবে টিম ওয়ার্ক একটু ঘাটতি আছে। আমাদের অবশ্যই আরো বেশি চেষ্টা করতে হবে। 8 তারিখ থেকে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হলেও পুরো দল ছিল না শুরু থেকে, তাই কিছুটা অসন্তুষ্ট কোচ গোলাম রসুল খান মেহেদী। তবে দল নিয়ে বেশ আশাবাদী তিনি। 23 তারিখ থেকে আমি সম্পূর্ণ পুরা টিম পেয়েছি। 23 তারিখ থেকে আমরা প্র্যাকটিস করতেছি এবং সকাল বিকাল 2 বেলা অনুশীলন করতেছি। অল্প সময়ের মধ্যে যতটুকু চেষ্টা করছি আমরা টিমটা যাতে ভালো করে, তো ওদের মোটামুটি আমি আশা করি টিম ভালো খেলবে। বিশ্ব ভলিবলে বাংলাদেশের তেমন সাফল্য না থাকলেও এসএ গেমসে 3টি ব্রোঞ্জ জয়ের অভিজ্ঞতা আছে জাতীয় দলের। সেই অভিজ্ঞতাকে অনুপ্রেরণা করে বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা বাংলাদেশের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের স্বাধীনতা দিবসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রিও ডি জেনিরোতেও শুরু হয়েছে গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিকের 15তম আসর। এবারের আসরে অংশ নিচ্ছে সর্বমোট 161টি দেশের 4300 জন অ্যাথলেট। তবে ডোপিং কেলেঙ্কারির কারণে আসরে নেই গেল আসরের দ্বিতীয় স্থান অর্জনকারী রাশিয়া। তাই রাজধানী মস্কোতে আলাদাভাবে প্যারাঅলিম্পিক আয়োজন করেছে দেশটির সংশ্লিষ্ট কমিটি।
একদিকে 94তম স্বাধীনতা দিবসের আনন্দ, তার সাথে যোগ হয়েছে 15তম গ্রীষ্মকালীন প্যারালিম্পিকের মহাযজ্ঞের উদ্বোধন। তাই ভিন্ন এক মাত্রা পেয়েছে এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতে দেশটির ঐতিহ্যবাহী সাম্বার তালে নেচে ওঠে মারাকানা স্টেডিয়াম। এরপর ঐতিহ্যবাহী সঙ্গীতের সাথে ছিল আধুনিক প্রযুক্তির মনোমুগ্ধকর প্রদর্শনী, যাতে প্রতিফলন ঘটেছে প্যারালিম্পিক কমিটির কর্মচাঞ্চল্যেরও। অনুষ্ঠানের পর একে একে অংশগ্রহণকারী দেশগুলো মাঠ প্রদক্ষিণ করে। সারা বিশ্বের 161টি দেশের মোট 4300 অ্যাথলেট অংশ নেবে এইবারের আসরে। আর এদের মধ্যে এবারের সবচেয়ে বড় 276 জনের দল নিয়ে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে এমন জমকালো আয়োজনের সাক্ষী হতে পেরে আনন্দিত অনুষ্ঠানে পারফর্মার থেকে শুরু করে অ্যাথলেট ও দর্শকরা। সারা বিশ্বের শিশু ও তরুণ সমাজের জন্য প্যারা অলিম্পিকের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে যে আমরা অকার্যকর নই, আমরাও পারি দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমি অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত। এতে প্যারালিম্পিকের প্রতি আমাদের সমর্থনের প্রকাশ পেয়েছে, দারুণভাবে উৎসাহিতও করছে। আমার নিজ শহর রিও এবারের প্যারালিম্পিকের আয়োজক, তাই এই আয়োজনের অংশ হতে পেরে আমি খুবই খুশি। আশা করি পুরো আসর সফলভাবে শেষ হবে। অন্যদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় ডোপিং এর অভিযোগে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এবারের প্যারালিম্পিকে নিষিদ্ধ করেছে 2012 লন্ডন অলিম্পিকের 36 স্বর্ণ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করা রাশিয়াকে। তবে দেশটির রাজধানী মস্কোতে রিওর সাথে মিলিয়ে আলাদাভাবে 160 জন অ্যাথলেট নিয়ে প্যারালিম্পিক আয়োজন করেছে রাশিয়ান প্যারালিম্পিক কমিটি। রিওর উদ্বোধনী অনুষ্ঠানের শেষে জমকালো আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো মারাকানা স্টেডিয়াম ও এর আশপাশ। 18 সেপ্টেম্বর পর্যন্ত 11 দিন ব্যাপী এই প্যারালিম্পিকে 22টি ডিসিপ্লিনে 528টি ইভেন্টে অংশ নিবে প্যারালিম্পিয়ানরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। শেষ হলো 36তম সাউথ ইস্ট ব্যাংক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো এবারের আসরের। টুর্নামেন্ট শেষে অভিযোগের সুর তোলেন খেলোয়াড়রা। জানান টুর্নামেন্ট জুড়ে ছিল খেলার মাঠ ও বিদ্যুতের অব্যবস্থাপনা। আর এসব অভিযোগের কথা স্বীকার করেছেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কো চেয়ারম্যান সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 3 সেপ্টেম্বর পটুয়াখালীর জিমনেশিয়ামে শুরু হয় 36তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। নিজেদের প্রমাণ করতে বিভিন্ন জেলার 42টি দলের 210 জন খেলোয়াড় অংশ নেয় টুর্নামেন্টে। প্রতিযোগিতায় নারী ও পুরুষদের সিঙ্গলসে সুপার 8-এ ওঠার লড়াইয়ে লিগ সিস্টেম এবং অন্যান্য ইভেন্টগুলোতে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে পুরুষদের দলীয় ইভেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার এবং নারীদের দলীয় ইভেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে টুর্নামেন্টে বিজয়ী হতে পেরে প্রতিযোগীরা যেমন খুশি, তেমনি কেউ কেউ আবার অসন্তুষ্টিও প্রকাশ করেন টুর্নামেন্টের অব্যবস্থাপনা নিয়ে। ফ্লোরটার অবস্থা খুবই খারাপ, ম্যাক্সিমাম প্লেয়ার প্রায় ইনজুর্ড হয়ে যাচ্ছে এরকম অবস্থা। আমার নিজেরও ইনজুর্ড অলরেডি আমি হয়ে গেছি। আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ডাবলসও চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন হতে হয়ে খুব আনন্দিত। ইলেকট্রিসিটি প্রবলেমটা খুব ভুগিয়েছে আমাদের, কারণ আমাদের প্রায় 5 ঘন্টা শুধু ইলেকট্রিসিটি ছিল না। দ্বিতীয়বারের মতো পটুয়াখালীতে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট, তাই এমন আয়োজন করতে পেরে গর্বিত আয়োজকরা। তবে আয়োজনের অব্যবস্থাপনার দায় পুরোপুরি স্বীকার না করে বরং ঠিকাদার ও প্রকৌশলীকে দোষ দেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কো চেয়ারম্যান। জাতীয় গ্রিড ফেল করার কারণে এখানে বিদ্যুতের একদিন সমস্যা। জাতীয় ক্রীড়া পরিষদ এই জিমনেশিয়াম 36 লাখ টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করতেছিল, কিন্তু দুর্ভাগ্য যে সেই কাজের খুব একটা ভালো আমার মনে হয় যে হয় নাই। যারা এটার দায়িত্বে আছে, ইঞ্জিনিয়াররা আছে, এরা যদি ভালোভাবে সামনেও দেখে তাহলে এই মাঠটা আসলেই ঠিক করা সম্ভব। শুধু পটুয়াখালী নয়, টেবিল টেনিসের প্রসার দেশব্যাপী ছড়িয়ে দিতে এমন আয়োজনের বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, পটুয়াখালী। গোপালগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2016। বৃহস্পতিবার জেলার শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নিয়েছে 10টি দল। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মুকসুদপুর উপজেলা একাদশ ও কোটালীপাড়া উপজেলা একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়েও কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কোটালীপাড়া একাদশকে 2-1 গোলে হারিয়ে জয় তুলে নেয় মুকসুদপুর উপজেলা একাদশ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ খলিলুর রহমান।
2006 বিশ্বকাপে অর্থ কেলেঙ্কারির দায়ে সাবেক জার্মান ফুটবলার হেলমুট স্যান্ড্রককে 50,000 সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে ফিফার এথিক্স কমিটি। একই সঙ্গে তাকে সামাজিক কর্মকাণ্ডে সংযুক্ত থাকার নির্দেশ দিয়েছে কমিটির প্রতিনিধি দলটি। বুধবার তার বিপক্ষে আনীত অভিযোগ তদন্ত শেষে এই নির্দেশনা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই বিভাগ। গেল মার্চ থেকে স্যান্ড্রকের বিষয়ে তদন্ত শুরু করে ফিফা। এছাড়াও ফিফা এথিক্স কমিটির অধীনে তদন্তাধীন ছিলেন জার্মান ফুটবলের সাধারণ সম্পাদক, ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, দেশটির কিংবদন্তি ফুটবলার ফ্রেঞ্চ বেকেনবাওয়ার সহ আরও 5 জন। তদন্তে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হলেও ফিফার সাধারণ নিয়ম ভঙ্গ, কর্তব্য অবহেলা, সততা এবং সহযোগিতার অভাবে হেলমুটের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পেলে তাকে এই শাস্তি দেয় ফিফা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2018 নিউজিল্যান্ড যুব বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। আসন্ন সিরিজে মুস্তাফিজের অভাব পূরণের দায়িত্ব নিতে হবে দলের অন্য পেসারদের। বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন ও স্পিনার আরাফাত সানি। জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী পরিবার। জাতীয় দলের ব্যর্থতার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ বাফুফের। প্লে অফের অ্যাওয়ে ম্যাচে হারলেও নভেম্বরে এএফসি সলিডারিটি কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। অনূর্ধ্ব 16 নারী দলের গোলরক্ষক তসলিমার বাবাকে লাঞ্ছনার ঘটনায় থানায় মামলা, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত। এবং সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর। কাজ করবেন বার্সেলোনার শুভেচ্ছা দূত হিসেবে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।